হ্যালো অল অফ মাই স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিভোস ক্লাসেস। দেখো, আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ কস্টের যে ইউনিট 2 আছে আমাদের সেমিস্টার 1-এ কস্টিংয়ের। তো সেখানে দেখো নাম্বার 1, নাম্বার 2 অ্যান্ড নাম্বার 3টা আমরা কি করেছিলাম, পুরোটা কমপ্লিট করে নিয়েছিলাম এবং ছোট ছোট প্র্যাকটিক্যাল কোয়েশ্চেনও এর থেকে সলভ করেছিলাম। তাহলে এই তিনটের উপর বেস করে আজকে এমসিকিউগুলো সলভ করা হবে এবং নেক্সট ক্লাসে আমরা কস্ট শীট প্রিপেয়ার করব। এগুলো যদি আমরা সলভ করতে পারি এবং আগের ক্লাসটা যদি আমরা ভালোভাবে বুঝে থাকি তাহলে অনায়াসে আমরা কিন্তু কস্ট শীটগুলো করতে পারবো। চলো দেখা যাক। এবার দেখো, উপাদানের ভিত্তিতে ফার্স্ট কোয়েশ্চেন দেখো, উপাদানের ভিত্তিতে ব্যয়কে কয় ভাগে ভাগ করা যায়। ব্যয়ের উপাদানের ভিত্তিতে আমরা দেখেছিলাম যে ব্যয়কে কিন্তু 3 ভাগে ভাগ করা যায়। কি কি? কাঁচামাল বাবদ ব্যয়, শ্রমিকের মজুরি বাবদ ব্যয় এবং অন্যান্য ব্যয়, তাই তো? এবার দেখো, তাহলে এখানে কি হবে, উপাদানের ভিত্তিতে ব্যয়কে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? এটা হবে অ্যান্সার 3 ভাগে। নেক্সট দেখো, ব্যয় হয়ে যাওয়ার পর যে ব্যয় নির্ধারণ করা হয়, ব্যয় হয়ে যাওয়ার পর যে ব্যয় নির্ধারণ করা হয়, যেহেতু সেটা হয়ে গেছে তাহলে আমরা সেটাকে কি ব্যয় বলবো? নিমজ্জিত ব্যয় বলবো, পূর্ব নির্ধারিত ব্যয় বলবো, নিয়ন্ত্রিত ব্যয় বলবো, না ঐতিহাসিক ব্যয় বলবো? এটার অ্যান্সার হবে ঐতিহাসিক ব্যয়। নেক্সট দেখো, একক প্রতি স্থির ব্যয় কমে যায় যখন উৎপাদনের পরিমাণ বেড়ে যায়, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় বেড়ে যায়, উৎপাদনের পরিমাণ বেড়ে যায়, না স্থায়ী ব্যয় বেড়ে যায়? এখানে কি হবে? উৎপাদনের পরিমাণ বেড়ে যায়। একক প্রতি স্থির ব্যয় যখন কমে যায়, এগুলো আমরা থিওরিতে দেখেছিলাম, একক প্রতি স্থির ব্যয় যখন কমে যায় আমরা জানি উৎপাদনের পরিমাণ বেড়ে যায়। নেক্সট দেখো কি রয়েছে, মোট পরিবর্তনশীল ব্যয় যখন বেড়ে যায় তখন কি হয়? বিক্রয় বেড়ে যায়, অর্ধ পরিবর্তনশীল ব্যয় বেড়ে যায়, স্থায়ী ব্যয় বেড়ে যায়, না উৎপাদনের পরিমাণ বেড়ে যায়? আমরা এক্ষেত্রেও জানি মোট পরিবর্তনশীল ব্যয়ও যখন বেড়ে যায় সেক্ষেত্রেও কিন্তু উৎপাদনের পরিমাণই বেড়ে যায়। নেক্সট চলো, যে ব্যয় পণ্য উৎপাদনে সরাসরি সাহায্য করে, যে ব্যয় পণ্য উৎপাদনে সরাসরি সাহায্য করে তাদের আমরা কোন ধরনের ব্যয় বলবো? মুখ্য ব্যয়, প্রত্যক্ষ ব্যয়, মুখ্য ব্যয় বা প্রত্যক্ষ ব্যয়, আর এদের কোনোটিই নয়। আমরা বলবো তাকে মুখ্য ব্যয় বা প্রত্যক্ষ ব্যয়, যেটা সরাসরি সাহায্য করে। এবার দেখো, কারখানার অগ্নিবীমা কোন ধরনের ব্যয়ের অন্তর্ভুক্ত? কারখানায় যে অগ্নিবীমা করা হচ্ছে সেটা কোন ধরনের? কারখানায় উৎপাদন সংক্রান্ত ব্যয় হবে, অফিস সংক্রান্ত ব্যয় হবে, বিক্রয় সংক্রান্ত ব্যয় হবে, না গবেষণা সংক্রান্ত ব্যয় হবে? যেহেতু এখানে কারখানায় অগ্নিবীমা করা হয়েছে তাহলে এটা অবশ্যই উৎপাদন সংক্রান্ত ব্যয় হবে। নেক্সট দেখো, হিসাব রক্ষকের বেতন সাধারণত কোন ধরনের ব্যয়ের অন্তর্ভুক্ত? হিসাব রক্ষককে যে বেতন দেওয়া হয় সেটা উৎপাদন সংক্রান্ত ব্যয় হবে, উন্নয়ন সংক্রান্ত ব্যয় হবে, অফিস সংক্রান্ত ব্যয় হবে, না বন্টন সংক্রান্ত ব্যয় হবে? যেহেতু আমরা হিসাব রক্ষকের বেতন দিচ্ছি, হিসাব রক্ষক যে হিসাব করছে তার বেতনটা হচ্ছে অফিস সংক্রান্ত ব্যয়। নেক্সট দেখো, গুদামঘরের ভাড়া মূলত কোন ধরনের ব্যয়? গবেষণা সংক্রান্ত ব্যয়, উৎপাদন সংক্রান্ত ব্যয়, বিক্রয় ও বন্টন সংক্রান্ত ব্যয়, না অফিস সংক্রান্ত ব্যয়? গুদামঘরের ভাড়া আমাদের বিক্রয় ও বন্টন সংক্রান্ত ব্যয়। গুদামঘরের ভাড়া বিক্রয় ও বন্টন সংক্রান্ত ব্যয়ের মধ্যেই পড়ে। নেক্সট দেখো, ব্যয়ের ব্যবহারের উপর ভিত্তি করে ব্যয়কে মূলত দুটি ভাগে ভাগ করা যায়। একটি হলো পরিবর্তনশীল ব্যয় এবং অন্যটি হলো অর্ধ পরিবর্তনশীল ব্যয়। অর্ধ স্থির ব্যয়, না স্থির ব্যয়, না এদের কোনোটিই নয়? যখন ব্যয়ের ব্যবহারের উপর ভিত্তি করে আমরা ব্যয়কে ভাগ করি তখন একটা হয় পরিবর্তনশীল ব্যয় আর অপরটা হয় স্থির ব্যয়। নেক্সট দেখো, এই ধরনের ব্যয় নিরন্তরভাবে করে যেতে হয়, সেটা কি ব্যয়? স্থির ব্যয়, পরিবর্তনশীল ব্যয়, উভয় ধরনের ব্যয়, না কোনো ধরনের ব্যয় নয়? যখন আমাদের প্রোডাকশন ধরো বন্ধ হয়ে যায় বা প্রোডাকশন কমে যায় তখনও কিন্তু এই ব্যয়টা করতে হয়, এবং ধরো প্রোডাকশন বেড়ে গেলেও এই ব্যয়টা করতে হয়। তাহলে এই ব্যয়টা কোন ধরনের ব্যয়ের অন্তর্ভুক্ত হয়? এটা অবশ্যই কি হয়? স্থির ব্যয়। নেক্সট দেখো, অনুদান থেকে স্থির ব্যয় বাদ দিলে কি পাওয়া যায়? যদি অনুদান থেকে আমরা স্থির ব্যয়টা বাদ দিয়ে দিই তাহলে আমরা কি পাবো? নিট মুনাফা। দেখো, তারপরে দেখো, নিচের ব্যয়গুলির মধ্যে কোন ব্যয়টি পরিব্যয় হিসাব নিকাশের অন্তর্ভুক্ত করা হয় না? কোনটিকে পরিব্যয় হিসাব নিকাশের অন্তর্ভুক্ত করা হয় না? দেখো, আমরা পড়েছিলাম কারখানার ভাড়া, এটা কিন্তু হিসাব নিকাশের মধ্যে অন্তর্ভুক্ত। যন্ত্রপাতির অপচয়, এটাও। বিজ্ঞাপনের খরচ, অ্যাডভার্টাইজমেন্টের খরচ কিন্তু পরিব্যয় হিসাব নিকাশের অন্তর্ভুক্ত। দেখো, কুঋণ, কুঋণ কিন্তু আমরা পড়িনি, তাহলে এইটাই হবে যে এই ব্যয়টা কিন্তু আমাদের পরিব্যয় হিসাব নিকাশের অন্তর্ভুক্ত নয়।
নেক্সট দেখো, একটি অর্ধ পরিবর্তনশীল ব্যয়ের উদাহরণ কি হবে? যন্ত্রপাতির অপচয়, টেলিফোন বাবদ খরচ, বিক্রয় প্রতিনিধির কমিশন, না হিসাব রক্ষকের বেতন। তাহলে এক্ষেত্রে কি হবে? একটি অর্ধ পরিবর্তনশীল ব্যয়ের উদাহরণ হচ্ছে টেলিফোন বাবদ খরচ। নেক্সট দেখো, নিচের ব্যয়গুলোর মধ্যে কোনটি কারখানা সংক্রান্ত ব্যয়? কোনটি কারখানা সংক্রান্ত ব্যয়? তাহলে কি 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 হতে পারে? হিসাব রক্ষকের বেতন, এটা তো হবে না। বিক্রয় প্রতিনিধির বেতন, এটাও হচ্ছে না। কারখানা রক্ষীর বেতন, গবেষকদের বেতন। তাহলে কারখানা সংক্রান্ত ব্যয় অবশ্যই কারখানার রক্ষীর যে বেতন সেটা। নেক্সট দেখো, কারখানায় ব্যবহৃত পণ্য উৎপাদনে কাঁচামাল মূলত কোন ধরনের ব্যয়? কাঁচামাল কি ধরনের ব্যয়? স্থির ব্যয়, পরিবর্তনশীল ব্যয়, অর্ধস্থির ব্যয়, না অর্ধ পরিবর্তনশীল ব্যয়? তাহলে কারখানায় ব্যবহৃত যে পণ্য উৎপাদনে যে কাঁচামালটা সেটা কি? পরিবর্তনশীল ব্যয়। নাম্বার বি। তারপরে দেখো, নিচের কোন ব্যয়টি প্রত্যক্ষ কাঁচামাল বাবদ ব্যয়? নিচের কোন ব্যয়টি প্রত্যক্ষ কাঁচামাল বাবদ ব্যয়? বই ছাপার জন্য ব্যবহৃত যে কাগজের খরচ, শ্রমিকের খরচ, কারখানার ভাড়া, না বিদ্যুৎ খরচ? কোনটি প্রত্যক্ষ কাঁচামাল বাবদ ব্যয়? আমি যদি বই ছাপার জন্য ব্যবহৃত যে কাগজ, আমার যদি কাজই হয় বই ছাপা, তাহলে সেই বই ছাপার জন্য যে ব্যবহৃত কাগজ সেটাই কিন্তু আমার প্রত্যক্ষ কাঁচামাল। তাহলে এখানে অ্যান্সার হবে নাম্বার এ, বই ছাপার জন্য ব্যবহৃত কাগজের খরচ। নেক্সট দেখো, 200 এককের ব্যয় 400 টাকা, 400 এককের ব্যয় হচ্ছে 600 টাকা, আবার 600 এককের ব্যয় হচ্ছে 800 টাকা। তাহলে এই ব্যয়ের ধরনটা কীরকম? পরিবর্তনশীল, স্থির ব্যয়, অর্ধ পরিবর্তনশীল, না এদের কোনোটিই নয়? এটা হবে অর্ধ পরিবর্তনশীল। এই ম্যাথসগুলো তোমরা ভালোভাবে সলভ করতে পারবে যদি তোমরা প্রিভিয়াসে যে ক্লাসগুলো নেওয়া হয়েছে সেগুলো তোমরা যদি করো, সেখানে ডিটেলসে সব বলা রয়েছে। এবং তোমরা ওই ক্লাসগুলো করলে এই এমসিকিউগুলো খুব সহজেই সলভ করতে পারবে এবং তোমাদের সুবিধা হবে। দেখো, নেক্সট যেটা রয়েছে, নিচের কোনটি অর্ধ পরিবর্তনশীল ব্যয়ের ক্ষেত্রে প্রযোজ্য? এটি প্রত্যক্ষ কাঁচামাল বাবদ ব্যয়, এটি উৎপাদনের পরিমাণের পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়, এটি আংশিক স্থির এবং আংশিক উৎপাদনের পরিমাণের পরিবর্তনের সঙ্গে পরিবর্তিত হয়, না এদের কোনোটিই নয়? তাহলে এক্ষেত্রে কি হবে? এটি আংশিক স্থির এবং আংশিক উৎপাদনের পরিমাণের পরিবর্তনের সঙ্গে পরিবর্তিত হয়, তাই এটা অর্ধ পরিবর্তনশীল ব্যয়। নেক্সট দেখো, নিচের কোন ব্যয়টি প্রত্যক্ষ মজুরি ব্যয়? মেশিন অপারেটরের মজুরি, হিসাব রক্ষকের বেতন, ম্যানেজারের বেতন, না সেলসম্যানের বেতন? এখানে কি বলেছে? প্রত্যক্ষ মজুরি ব্যয়। তাহলে এক্ষেত্রে কি হবে? মেশিন যে অপারেট করছে তার যে মজুরিটা সেটা হচ্ছে প্রত্যক্ষ মজুরি ব্যয়। দেখো, নেক্সট কি আছে? মেশিনে ব্যবহৃত পিচ্ছিলকারক তেলকে গণ্য করা হয়, মেশিনে যে তেল ব্যবহার করা হয় সেই তেলগুলো কি মানে পিচ্ছিলকারক, মানে ধরো মেশিনটা যাতে স্মুথলি চলে তার জন্য যে তেল ব্যবহার করা হচ্ছে সেটা কি হতে পারে? প্রত্যক্ষ কাঁচামাল, অপ্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ কারখানার ব্যয়, না অপ্রত্যক্ষ কারখানার ব্যয়? তাহলে 20 অ্যান্সার হচ্ছে অপ্রত্যক্ষ কাঁচামাল। এটা কিন্তু প্রোডাকশনের সাথে সরাসরি যুক্ত নয়, ঠিক আছে? তাহলে এখানে কি হবে? অপ্রত্যক্ষ কাঁচামাল। এবার নেক্সট দেখো, স্থির ব্যয় প্রতি একক হ্রাস পায় তখন উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পায়, প্রতি একক পরিবর্তনশীল ব্যয় বৃদ্ধি পেলে উৎপাদনের পরিমাণ হ্রাস পায়, না প্রতি একক পরিবর্তনশীল ব্যয় হ্রাস পায়? তাহলে স্থির ব্যয় প্রতি একক হ্রাস পায়, তাহলে এটা কি হবে? উৎপাদনের পরিমাণ যখন বৃদ্ধি পায়। তাহলে নাম্বার এ, উৎপাদনের পরিমাণ যখন বৃদ্ধি পায়। নেক্সট দেখো, উপাদানের ভিত্তিতে, এটা রিপিট হয়েছে, উপাদানের ভিত্তিতে ব্যয়কে কয়টি ভাগে ভাগ করা যায়? এটা আমরা জানি 3টি ভাগে ভাগ করা যায়। নেক্সট চলো 23, কাঁচামাল, মজুরি ও অন্যান্য ব্যয়ের এই শ্রেণীবিভাগে যে ভিত্তিতে ব্যয়ের শ্রেণীবিভাগ করা হয় তা হলো প্রকৃতির ভিত্তিতে, উৎপাদনের পরিমাণের ভিত্তিতে, উপাদানের ভিত্তিতে, না সময়ের ভিত্তিতে? আমরা জানি কাঁচামাল, মজুরি ও অন্যান্য ব্যয় অলওয়েজ উপাদানের ভিত্তিতেই ভাগ করা হয়। নেক্সট দেখো, পণ্য উৎপাদন করতে যা যা ব্যবহৃত হয় সেগুলি হলো উৎপাদনের সম্পত্তি, উৎপাদনের নথিপত্র, উৎপাদনের সরঞ্জাম, না উৎপাদনের উপাদান? তাহলে পণ্য উৎপাদন করতে আমাদের জানি আমাদের মেইন যেটা লাগে সেটা হচ্ছে উৎপাদনের উপাদান।
নাম্বার ডি। দেখো 25, উপাদানের ভিত্তিতে ব্যয়ের শ্রেণীবিভাগে উপাদানের ভিত্তিতে যে ব্যয়ের শ্রেণীবিভাগ করা হয় সেখানে যন্ত্রপাতির অপচয় কোন ব্যয়ের অন্তর্ভুক্ত করা হচ্ছে। তাহলে এটা কি হবে? প্রত্যক্ষ কাঁচামালের ব্যয়, প্রত্যক্ষ মজুরির ব্যয়, অন্যান্য ব্যয়, না এদের কোনোটিই নয়। তাহলে এটা কি? উপাদানের ভিত্তিতে ব্যয়ের শ্রেণীবিভাগে যন্ত্রপাতির অপচয় কিন্তু অন্যান্য ব্যয়ের মধ্যে পড়ে। ঠিক আছে, নেক্সট দেখো, কাজের ভিত্তিতে ব্যয়কে কয়টি ভাগে ভাগ করা যায়? কাজের ভিত্তিতে ব্যয়কে আমরা কয়টি ভাগে ভাগ করতে পারি? 4টে ভাগে ভাগ করতে পারি। গবেষণা উন্নয়ন বাবদ ব্যয়কে যে ভিত্তিতে আলাদা হিসেবে ব্যয় হিসেবে গণ্য করা হয় সেটা কি? কাজের ভিত্তিতে, উপাদানের ভিত্তিতে, উৎপাদনের ব্যয় প্রযুক্তির ভিত্তিতে, না নিয়ন্ত্রণের ভিত্তিতে? তাহলে 27-এর অ্যান্সার হচ্ছে তোমার কাজের ভিত্তিতে। ঠিক আছে, কাজের ভিত্তিতে কিন্তু আমরা যে দেখছি 4টে ভাগে ভাগ করা যায়, সেটা এই একটা ভাগ হচ্ছে গবেষণা উন্নয়ন বাবদ ব্যয়। নেক্সট দেখো, অগ্নিবীমা হলো যে ব্যয়ের উদাহরণ। এটা কি? কারখানা সংক্রান্ত, অফিস সংক্রান্ত, এ ও বি উভয়, না এদের কোনোটিই নয়? এখানে এ ও বি উভয়। এই কোয়েশ্চেনটা ছিল, দেখো সেটা কারখানার তোমার অগ্নিবীমা করেছে। দেখো এখানে কারখানার অগ্নিবীমা, এখানে কারখানাটা যেহেতু মেনশন করে দিয়েছে তাই এটা উৎপাদন সংক্রান্ত ব্যয়ের মধ্যে পড়ে গেল। এখানে অগ্নিবীমা সেটা তোমার কারখানাও হতে পারে এবং অফিসের অগ্নিবীমাও হতে পারে। তাহলে এক্ষেত্রে কিন্তু এ ও বি উভয়ই হবে। রক্ষকের বেতন কোন ধরনের ব্যয়ের? এটা আমরা আগেই করেছি, অফিস সংক্রান্ত। দেখো, কাজের ভিত্তিতে ব্যয়ের শ্রেণীবিভাগে বিজ্ঞাপনের ব্যয়কে কোন ধরনের ব্যয়ের অন্তর্ভুক্ত করা হয়? বিজ্ঞাপন বাবদ যে ব্যয় হয় সেটা কি উপকরণ সংক্রান্ত, বিক্রয় কিংবা বিপণন সংক্রান্ত, গবেষণা সংক্রান্ত, না উন্নয়ন সংক্রান্ত? তাহলে দেখো, আমরা যখন বিজ্ঞাপন দিই, বিজ্ঞাপন আমরা কিসের জন্য দিই? যাতে আমাদের প্রোডাক্টটা আমরা মার্কেটে সেলস করতে পারি। তাহলে এখানে কি হবে? বিক্রয় এবং কিংবা বিপণন সংক্রান্ত যে ব্যয় সেটা। পণ্য উৎপাদনে কারখানা সংক্রান্ত যেসব ব্যয় নির্বাহ করা হয় সেগুলো এই ব্যয়ের অন্তর্ভুক্ত। কোন ব্যয়ের? উৎপাদন সংক্রান্ত ব্যয়, অফিস সংক্রান্ত ব্যয়, বন্টন সংক্রান্ত ব্যয়, না বিক্রয় সংক্রান্ত ব্যয়? তাহলে কারখানা সংক্রান্ত যেসব ব্যয় নির্বাহ করা হয় সেটা অবশ্যই কিন্তু কারখানায় উৎপাদন সংক্রান্ত ব্যয়ের মধ্যেই পড়বে। নেক্সট দেখো, শাড়ি উৎপাদনের প্রত্যক্ষ ব্যয় হলো সুতো ক্রয়ের ব্যয়, সুতোয় ব্যবহৃত কীটনাশক ক্রয়ের ব্যয়, সুতো মজুত করার জন্য ব্যয়, না শাড়ি তৈরিতে ব্যবহৃত রং? তাহলে এখানে কি মেন? সুতো ক্রয়ের যে ব্যয়টি হচ্ছে। নেক্সট দেখো, উৎপাদনের ব্যয়ের প্রকৃতির ভিত্তিতে ব্যয়কে মূলত কয়টি ভাগে ভাগ করা যায়? এটা হচ্ছে 2টি ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, নেক্সট দেখো, অর্ধ পরিবর্তনশীল ব্যয়ে থাকে পুরোটাই পরিবর্তনশীল ব্যয়, অর্ধেক পরিবর্তনশীল ব্যয়, কিছুটা পরিবর্তনশীল এবং বাকিটা স্থির ব্যয়, পুরোটাই স্থির ব্যয়। তাহলে এখানে আমরা পড়েই বুঝতে পারছি অর্ধ পরিবর্তনশীল মানে কিছুটা পরিবর্তনশীল এবং বাকিটা স্থির ব্যয়। নেক্সট দেখো, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যে ব্যয়কে বিবেচনা করা হয় না সেটা কি ব্যয়? পরিবর্তনশীল ব্যয়, অর্ধ পরিবর্তনশীল ব্যয়, স্থির ব্যয়, না সব ধরনের ব্যয়কেই বিবেচনা করা হয়? তাহলে আমরা জানি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যে ব্যয়কে বিবেচনা করা হয় না সেটা হচ্ছে স্থির ব্যয়। দেখো, উৎপাদনের পরিমাণের বৃদ্ধি ঘটলে একক প্রতি ব্যয় কমে যায়, স্থির ব্যয়ের ক্ষেত্রে উৎপাদনের পরিমাণ যখন বৃদ্ধি পায় তখন একক প্রতি ব্যয় কমে যায়। স্থির ব্যয়ের ক্ষেত্রে, পরিবর্তনশীল ব্যয়ের ক্ষেত্রে কোনো ক্ষেত্রেই সত্য নয়, আর বা উভয় ক্ষেত্রেই এটা সত্য। তাহলে উৎপাদনের পরিমাণ যখন বাড়ে তখন একক প্রতি ব্যয় কমে যায় হচ্ছে স্থির ব্যয়ের ক্ষেত্রে। নেক্সট দেখো, সাময়িকভাবে উৎপাদন বন্ধ হয়ে গেলেও কোন ব্যয় করেই যেতে হয়? তাহলে সাময়িকভাবে উৎপাদন বন্ধ হয়ে গেলেও আমাদের স্থির ব্যয় কিন্তু করেই যেতে হয়। ঠিক আছে, নেক্সট দেখো 38, বিক্রয় মূল্য থেকে যদি পরিবর্তনশীল ব্যয় বাদ দিই তাহলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে অনুদান, নিট মুনাফা, প্রতিদান, না নিট ক্ষতি? এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে অনুদান। নেক্সট দেখো, অনুদান থেকে যদি স্থির ব্যয় বাদ দিই তাহলে পাওয়া যায় অনুদান, প্রতিদান, মোট মুনাফা, না নিট মুনাফা? এক্ষেত্রে কি হবে? নিট মুনাফা। অনুদান থেকে যদি স্থির ব্যয় বাদ দেওয়া হয় তাহলে আমরা পাই নিট মুনাফা। নেক্সট দেখো, কারখানার ভাড়া উৎপাদন হলেও দিতে হবে আবার না হলেও দিতে হবে। এই উদাহরণটি কোন ধরনের ব্যয়ের ক্ষেত্রে প্রযোজ্য? পরিবর্তনশীল ব্যয়, স্থির ব্যয়, অর্ধ পরিবর্তনশীল ব্যয়, না কোনোটিই নয়?
তাহলে এটা কারখানার ভাড়া যদি উৎপাদন হলেও আমাকে দিতে হচ্ছে, না হলেও দিতে হচ্ছে, তাহলে এটা অবশ্যই স্থির ব্যয়। সেলস ভ্যালু থেকে টোটাল কস্ট যদি আমরা বাদ দিই তাহলে কি পাওয়া যায়? লাভ, ক্ষতি, লাভ না হলে ক্ষতি, না অনুদান। যদি আমরা সেলস ভ্যালু থেকে টোটাল কস্ট বাদ দিই, নাই আমাদের প্রফিট হবে, নাই আমাদের লস হবে, তাহলে লাভ না হলে ক্ষতি। বিক্রয়ের পরে দ্রব্য ক্রেতার কাছে পৌঁছে দেওয়ার যাবতীয় ব্যয় এই ধরনের ব্যয়ের অন্তর্ভুক্ত। কোন ধরনের? বিক্রয় সংক্রান্ত ব্যয়, বিপণন সংক্রান্ত ব্যয়, ক্রয় সংক্রান্ত ব্যয়, উন্নয়ন সংক্রান্ত ব্যয়। তাহলে দেখো এখানে বিক্রয় সংক্রান্ত ব্যয় এটা তো হবে না, ক্রয় সংক্রান্ত ব্যয় এটাও হচ্ছে না, বিক্রয়ের পরে ক্রেতার কাছে যাবে, তাই তো? তাহলে এটা উন্নয়ন সংক্রান্ত ব্যয় তো হবেই না, তাহলে এটা কি হবে? বিপণন সংক্রান্ত ব্যয়। নেক্সট হচ্ছে বর্তমান পণ্যের গুণগত মান বৃদ্ধির জন্য যে গবেষণা সংক্রান্ত ব্যয় হয়ে থাকে তাকে বলা হয় গবেষণা সংক্রান্ত উপরি ব্যয়, উন্নয়ন সংক্রান্ত উপরি ব্যয়, বিপণন সংক্রান্ত উপরি ব্যয়, না উল্লিখিত উপরি ব্যয় সবকটি। এখানে দেখো গবেষণা সংক্রান্ত ব্যয় বলেছে ঠিকই, কিন্তু পণ্যের গুণগত মান বৃদ্ধির জন্য অবশ্যই এটা তাহলে উন্নয়ন সংক্রান্ত উপরি ব্যয় হবে। এটা গবেষণা সংক্রান্ত উপরি ব্যয় হবে না, এটা উন্নয়ন সংক্রান্ত উপরি ব্যয় হবে। যে ব্যয়ের সমষ্টিকে নির্দিষ্টভাবে কোনো উৎপাদিত পণ্যের জন্য ব্যয়িত হয়েছে বলে চিহ্নিত করা যায়, তাহলে তা হলো মুখ্য ব্যয়, উপরি ব্যয়, প্রত্যক্ষ ব্যয়, না পরোক্ষ ব্যয়। এক্ষেত্রে হচ্ছে যেহেতু এটা আলাদাভাবে চিহ্নিত করা যায়, তাহলে এটা প্রত্যক্ষ ব্যয়। এই ব্যয়গুলোর সমষ্টি হলো উপরি ব্যয়। উপরি ব্যয়ের সমষ্টি মানে উপরি ব্যয় কাকে বলা হয়? প্রত্যক্ষ ব্যয়, অপ্রত্যক্ষ ব্যয়, প্রত্যক্ষ অপ্রত্যক্ষ ব্যয় কোনোটি নয়, তাহলে এটা হবে অপ্রত্যক্ষ ব্যয়। নেক্সট হচ্ছে 46, এই ব্যয়কে নির্দিষ্টভাবে কোনো উৎপাদিত পণ্যের জন্য চিহ্নিত করা যায় না, সেটা হচ্ছে মুখ্য ব্যয়, উপরি ব্যয়, স্থির ব্যয়, না পরিবর্তনশীল ব্যয়। যখন আলাদাভাবে চিহ্নিত করা যায় না তার মানে এটি হচ্ছে উপরি ব্যয়। নেক্সট হচ্ছে 47, কারখানায় যন্ত্রপাতির অপচয় হলে এই ধরনের ব্যয়ের উদাহরণ হচ্ছে উৎপাদন সংক্রান্ত উপরি ব্যয়, উৎপাদন ও পরিবর্তনশীল উপরি ব্যয়, উৎপাদন ও স্থায়ী উপরি ব্যয়, অর্ধ পরিবর্তনশীল উপরি ব্যয়। তাহলে কারখানা যন্ত্রপাতির যে অপচয় হয় সেটি হচ্ছে উৎপাদন ও স্থায়ী উপরি ব্যয়। নেক্সট হচ্ছে মুখ্য ব্যয়ের সঙ্গে উপরি ব্যয়কে যোগ করলে পাওয়া যায় উৎপাদনের ব্যয়, মোট ব্যয়, বিক্রয় মূল্য, না এদের কোনোটিই নয়। তাহলে মুখ্য ব্যয়ের সঙ্গে যখন উপরি ব্যয় যোগ করা হয় তখন আমরা পাই মোট ব্যয়। প্রত্যক্ষ কাঁচামাল বাবদ ব্যয়, প্রত্যক্ষ শ্রম ব্যয় ও প্রত্যক্ষ অন্যান্য ব্যয়ের সমষ্টিকে বলা হয় উপরি ব্যয়। মুখ্য ব্যয় কারখানার ব্যয়, না এদের কোনোটিই নয়। তাহলে প্রত্যক্ষ কাঁচামাল বাবদ ব্যয়, প্রত্যক্ষ শ্রম ব্যয় ও প্রত্যক্ষ অন্যান্য ব্যয়ের সমষ্টি হচ্ছে মুখ্য ব্যয় অর্থাৎ প্রাইম কস্ট। নেক্সট হচ্ছে এটা হচ্ছে 2 নেক্সট হচ্ছে বিক্রিত পণ্যে ক্রেতার কাছ থেকে ফেরত এলে তাকে বলা হয়, কোনো পণ্য বিক্রয়ের পর যখন ক্রেতার কাছ থেকে সেই পণ্যটি আবার ফেরত চলে আসে সেটি হচ্ছে ক্যারেজ ইনওয়ার্ড, রিটার্ন ইনওয়ার্ড, ক্যারেজ আউটওয়ার্ড, না রিটার্ন আউটওয়ার্ড। এক্ষেত্রে হচ্ছে রিটার্ন ইনওয়ার্ড। যখন বিক্রিত পণ্য ক্রেতার কাছ থেকে ফেরত আসে তখন তাকে বলা হয় রিটার্ন ইনওয়ার্ড। তাহলে এখানে 50টা এমসিকিউ কমপ্লিট হলো এবং 16 ম্যাথসটা আমাদের হোমওয়ার্ক ছিল। গিভেন দ্য ফলোয়িং ইনফরমেশন, টোটাল প্রোডাকশন কস্ট ₹20 lakh, টোটাল সেলস ভ্যালু ₹24 lakh, নাম্বার অফ ইউনিট প্রডিউস 2 lakh ইউনিটস, নাম্বার অফ ইউনিটস সোল্ড হয়েছে 2,40,000 ইউনিটস। ক্যালকুলেট প্রোডাকশন কস্ট পার ইউনিট। আমাদের কস্ট পার ইউনিট ক্যালকুলেট করতে হবে। তাহলে প্রোডাকশন কস্ট পার ইউনিট, তাহলে এখানে সলভ করছি কোয়েশ্চেন 16। দেখো টোটাল প্রোডাকশন কস্ট এত বলে দিয়েছে, টোটাল সেলস ভ্যালু দিয়ে দেওয়া হয়েছে, নাম্বার অফ ইউনিট প্রডিউস হয়েছে কত দেওয়া হয়েছে, এবং নাম্বার অফ ইউনিট আমাদের সোল্ড হয়েছে সেটাও দেওয়া রয়েছে। আমাদের কী বার করতে হবে? প্রোডাকশন কস্ট পার ইউনিট। তাহলে প্রোডাকশন কস্ট পার ইউনিট ইজ ইকুয়াল টু, তাহলে টোটাল প্রোডাকশন, ছোটো ছোটো অঙ্ক তোমাদের আগের দিন আমি 20টা সলভ করিয়েছিলাম, তাহলে সেখান থেকে 16টা হোমওয়ার্ক ছিল, সেই হোমওয়ার্কটা আমি তোমাদের সলভ করে দেখাচ্ছি। তাহলে টোটাল প্রোডাকশন কস্ট ডিভাইডেড বাই কোয়ান্টিটি অফ গুড প্রডিউসড, যেহেতু আমাদের প্রোডাকশন কস্ট পার ইউনিট বার করে দিয়েছে, তাহলে টোটাল প্রোডাকশন কস্ট কত হবে? ₹20 lakh। আর কোয়ান্টিটি অফ গুড প্রডিউস কত হয়েছে? দেখো এখানে নাম্বার অফ ইউনিট প্রডিউসড হয়েছে 2 lakh ইউনিটস, তাহলে 2 lakh ইউনিটস, তাহলে এখানে হচ্ছে ₹10 হচ্ছে কস্ট পার ইউনিট।
তাহলে আমাদের এখানে জানতে চেয়েছিল প্রোডাকশন কস্ট পার ইউনিট, তাহলে আমাদের প্রোডাকশন কস্ট পার ইউনিট হচ্ছে ₹10। এখানে যেহেতু প্রোডাকশন জানতে চাইছে তাই জন্য আমাদের সেলস ভ্যালুটা কাজে লাগবে না এবং তোমার নাম্বার অফ ইউনিট সোল্ড যেটা হয়েছে সেটাও কাজে লাগলো না। যেহেতু প্রোডাকশন জানতে চাইছে তাই আমরা টোটাল প্রোডাকশন কস্ট আমাদের যেহেতু দিয়ে দিয়েছে 20 লাখ, সেটা আমরা লিখলাম উপরে, এবং এবার নাম্বার অফ ইউনিট প্রডিউসড কত হয়েছে 2 লাখ, সেটাকে নিচে লিখে আমরা কি করলাম, ডিভাইড করলাম। আজকে যেটা করানো হলো সেটা পুরোটাই থিওরি কোয়েশ্চেন অ্যান্সার ছিল, এবং আগের দিন আমি কিন্তু এরকম ছোট ছোট তোমাদের ম্যাথস কিন্তু সলভ করেছিলাম এর আগের ভিডিওতে, তাই তোমরা সেই ম্যাথসগুলো কিন্তু সেখান থেকে করতে পারো। এমসিকিউগুলো আজকে সলভ করা হলো, সেগুলো সমস্ত থিওরিটিক্যাল এমসিকিউ ছিল, এবং আগের দিন আমরা যেগুলো সলভ করেছি সেগুলো পুরোটাই প্র্যাকটিক্যাল ছিল। তোমরা দুটো ভিডিও দেখে নিতে পারো। এবার দেখো, এর পরের ক্লাসে আমরা কস্ট শিটটা তৈরি করব, এবং আমরা এতদিন কি করেছি না, ছোট ছোট স্টেপে স্টেপে শিখেছি যে ওয়ার্ক কস্ট আমরা কিভাবে বার করব, প্রাইম কস্ট আমরা কিভাবে বার করব। এরপর আমরা পরের দিন কস্ট শিট পুরোটা প্রিপেয়ার করব এবং জানবো কস্ট শিট বিষয়টি কি। তোমাদের যদি কোথাও কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, এবং ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো, সেখানে এই পিডিএফটা আমি এই নোটসে আপলোড করে দেবো, তোমরা সেখান থেকে নোটসটা ডাউনলোড করে নিতে পারো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। পরের দিন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ।